তো আজকের আমাদের 2026 সালের এএনএম ও জিএনএম পরীক্ষার জিকে অর্থাৎ জেনারেল নলেজের প্র্যাকটিস ক্লাস 3 মানে 3 নম্বর প্র্যাকটিস ক্লাস। এর আগে আমরা অলরেডি দুটো সেট আলোচনা করেছি। তোমরা যারা ক্লাসে নতুন তারা কিন্তু অবশ্যই সেই আগের দুটো সেট দেখে আসো। আর বলে রাখি আমরা 2026 সালের যে এএনএম জিএনএম পরীক্ষাটা হবে তার যে জিকে সেকশনটা রয়েছে সেই জিকে সেকশনটা আমরা সম্পূর্ণ আমাদের এই চ্যানেলে কভার করাচ্ছি। তো তোমরা কিন্তু চ্যানেলের আগে যে ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলো দেখে আসো। আগের ক্লাসে আমি কী করিয়েছিলাম। আগের ক্লাসে কিন্তু মোটামুটি তোমাদের যে 2021 থেকে 2025 সালের যে পরীক্ষাগুলো হয়েছিল তার যে পিওয়াইকিউ সেই পিওয়াইকিউ কিন্তু সম্পূর্ণ বিশ্লেষণ করে আমি ক্লাস করিয়ে দিয়েছি। তো সেই ক্লাসগুলো যারা হয়তো এই বছর অনেকে পরীক্ষা অনেকেই নতুন দিচ্ছে, তো তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখা অত্যন্ত জরুরি যে বিগত বছরগুলোতে কোন ধরনের মানে কেমন ধরনের প্রশ্ন এসেছিল, কোথা থেকে এসেছিল তার সম্পূর্ণ বিশ্লেষণ জানা কিন্তু অবশ্যই জরুরি। তো তোমাদের জন্য আমি কাজ সহজ করে দিয়েছি। আমি কিন্তু বিগত 5 বছরের সম্পূর্ণ প্রশ্ন আলোচনা করে দিয়েছি বিশ্লেষণ করে একদম। তো সেই ক্লাসগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া আমি তোমার যে সমস্ত টপিকগুলো গুরুত্বপূর্ণ যেখান থেকে বেশি প্রশ্ন দেয় সেই টপিক কিন্তু আলাদা করে আমি আলোচনা করেছি। কয়েকটা ক্লাস দিয়েছি, আরও কিন্তু সম্পূর্ণ আমি শেষ করব পরীক্ষার আগে। আর আমি তোমাদের এই প্র্যাকটিস ক্লাসগুলোর মাধ্যমে সম্পূর্ণ রিভিশন প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো আজকের ক্লাসে কেমনভাবে হবে দেখো, যারা নতুন তাদের জন্য কিন্তু রোজ বলতে হচ্ছে, কারণ অনেকেই কিন্তু প্রতিনিয়ত আমাদের এই ক্লাসে কিন্তু জয়েন হচ্ছে। দেখো, তোমাদের 10টা প্রশ্ন থাকে জিকেতে। তো তোমাদের জন্য আমি 10টা প্রশ্ন নিয়ে আসি গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসতে পারে, এবং প্রতিটা প্রশ্ন উত্তরের সাথে কিন্তু এক্সট্রা তথ্য নিয়ে আসি, যাতে সেই প্রশ্ন উত্তর বা অপশান রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো তার আশেপাশে হতে পারে সেগুলো সম্পূর্ণ তোমরা জানতে পারো। তোমাদের যারা জানা আছে তাদের প্র্যাকটিস হয়ে যায়, রিভিশন হয়ে যায়। তাহলে কিন্তু এভাবে ক্লাসগুলো করলে তোমাদের ওভারঅল কিন্তু সম্পূর্ণ জিকেটা প্র্যাকটিস রিভিশন হয়ে যাবে। পরিষ্কার? আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। পিডিএফটার জন্য কী করতে হবে? প্রথমে তোমাদের কিন্তু চ্যানেলটাকে ফলো করতে হবে। তারপরে তোমাদের আমি শেষে বলছি তোমরা পিডিএফটা কী করে বিনামূল্যে কালেক্ট করতে পারবে। ঠিক আছে? তো ক্লাসগুলো বেশি তোমাদের কথা বাড়াচ্ছি না, সোজাসুজি আমাদের ক্লাসে চলে আসছি। ঠিক আছে? আমি কিন্তু ওই 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার ক্লাস করিয়ে মাত্র 25টা 30টা প্রশ্ন পড়াই না। আমি একদম ক্লাস শর্ট রাখি, যাতে তোমাদের টাইমটা বেশিরভাগ ওয়েস্ট না হয়। মানে দেখো, পরীক্ষার আগে কী হয়, তোমাদের পরীক্ষার আগে কিন্তু যত তোমরা নিজেরা পড়বে তত কিন্তু তোমাদের লাভ হবে। ভিডিওতে তোমরা 2-3 ঘন্টা 4 ঘন্টা যদি ওয়েস্ট করো তাহলে কিন্তু হবে না। নিজে কিন্তু অ্যাক্টিভভাবে পড়াশোনা করো। এই ভিডিও দেখলাম, শুধু ভিডিও দেখছি তাহলে কিন্তু সেটা হয় না। নিজেটা কিন্তু পড়তে হবে। তাই আমি ক্লাসগুলো কম লেন্থের রাখি, যাতে তোমাদের অল্প সময়ে তোমরা বেশি জানতে পারো। ঠিক আছে? তো শুরু করছি। যারা প্রশ্নগুলো জানবে, উত্তরগুলো জানবে প্রশ্নের, তারা কিন্তু ভিডিওটা পজ করে উত্তরটা নিজে কমেন্ট করো, এবং 10-এ কত পেলা তোমরা সেটাও কিন্তু শেষে আমাকে জানাবে কমেন্ট করে। শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন কী বলছে? ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? এইচ.জে. কানিয়া, সুকুমার সেন, রাজেন্দ্র প্রসাদ, এম.সি. শীতলাবাদ। বল উত্তর কী হবে? আমি মাত্র 2-3 সেকেন্ড থামবো, তারপরে কিন্তু উত্তর বলে দেবো, যাতে ক্লাসটা বেশি বড় না হয়। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, এইচ.জে. কানিয়া প্রথম বিচারপতি ছিলেন। সুকুমার সেন এটা পরে প্রশ্ন আছে, আমি তো এখন বলছি না। ঠিক আছে? তো আমি পরের প্রশ্নতে বলে দেবো আমি তোমাদের। দেখো, এইচ.জে. কানিয়া তিনি 1950 সালে স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি। এটা কিন্তু মাথায় রাখবে। আর রাষ্ট্রপতিকে করান? রাষ্ট্রপতিকে করান কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বর্তমান সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স হচ্ছে 65 বছর। ভারতের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? ফাতিমা বিবি। ঠিক আছে? প্রথম মহিলা বিচারপতি ছিলেন ফাতিমা বিবি, এটাও কিন্তু মাথায় রাখবে। সুপ্রিম কোর্টের সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। ভারতের বর্তমান বিচারপতি কে হলেন? এটা কিন্তু হবে না বর্তমান, এটা কিন্তু এটা একটু ভুল আছে। ঠিক আছে? এখানে তথ্যটা একটু ভুল আছে, আমি কেটে দিচ্ছি এটা। এটা কিন্তু হবে না। ঠিক আছে? 1 সেকেন্ড। এই যে 6 নম্বর পয়েন্টটা কিন্তু বাদ। ঠিক আছে? বাকিগুলো এইগুলো তোমরা দেখে রাখবে। আর সুপ্রিম কোর্টে যদি বলি আর্টিকেল কত, পরীক্ষায় ধরো দিতেও পারে, আর্টিকেল যদি বলে তাহলে কত নম্বর আর্টিকেলে আছে? 124 থেকে 147 নম্বর আর্টিকেলে আছে। পার্ট কত? পার্ট নম্বর কিন্তু 5। চ্যাপ্টার যদি জিজ্ঞেস করে, চ্যাপ্টারও কিন্তু 5। এগুলো কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় কোষের? বলো উত্তর কী হবে? মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম, গলগি বডি। কী হবে উত্তর?
কোষের প্রোটিন ফ্যাক্টরি, এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, রাইবোজোম। ঠিক আছে, দেখো রাইবোজোম কোষের প্রোটিন সংশ্লেষ করতে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়? কোষের শক্তি ঘর। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় দেয়। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তি ঘর। লাইসোজোমকে কী বলা হয়? আত্মঘাতী তৈরি, মানে সুসাইডাল ব্যাগ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। উদ্ভিদ কোষের বাইরের আবরণকে কী বলা হয়? কোষ প্রাচীর। কোষ প্রাচীর শুধুমাত্র কোষে থাকে? উদ্ভিদ কোষে থাকে, মানে প্ল্যান্ট সেলে থাকে, কিন্তু অ্যানিমেল সেলে কিন্তু কোনো রকমের কোষ প্রাচীর থাকে না। আর সেল মেমব্রেন যেটা, কিন্তু সেটা দুটো কোষেই থাকে, এটা কিন্তু মাথায় রাখবে। রবার্ট হুক 1665 সালে প্রথম কোষ আবিষ্কার করেন, কিন্তু এটা ছিল হচ্ছে মৃত। ঠিক আছে, আর যদি বলে যে জীবিত সেলকে প্রথম আবিষ্কার করে, তাহলে কিন্তু হবে 1674 সালে অ্যান্টনি ভ্যান লিউয়েনহক। ঠিক আছে, অ্যান্টনি ভ্যান লিউয়েনহক তিনি কিন্তু আবিষ্কার করেন। এগুলো কিন্তু মাথায় রাখবে, এগুলো বেসিক প্রশ্ন দিতেই পারে পরীক্ষায়। নেক্সট প্রশ্ন, আয়তনের বিচারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? এটার উত্তর কী হবে বলো? এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা আর ইউরোপ। এটার উত্তর কী? এটার উত্তর কিন্তু অপশন নাম্বার বি, আফ্রিকা। ঠিক আছে, আশা করছি তোমরা যারা উত্তরগুলো জানো তারা কমেন্ট করে জানাচ্ছ, এবং আমাকে কিন্তু শেষে জানাবে তোমরা 10-এর মধ্যে কত পেলে। ঠিক আছে, দেখো এশিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম মহাদেশ। মানে আমরা দেখলাম 1 নম্বর হচ্ছে এশিয়া, 2 নম্বর হচ্ছে আফ্রিকা। আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। বিশ্বের দীর্ঘতম নদী নীল নদ আফ্রিকা মহাদেশে অবস্থিত, মাথায় রাখবে। বিশ্বের দীর্ঘতম নদী কি? নীল নদ। পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা এই মহাদেশেই অবস্থিত, মানে আফ্রিকায় অবস্থিত। জিব্রাল্টার প্রণালী আফ্রিকাকে ইউরোপ থেকে আলাদা করেছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আফ্রিকা হলো একমাত্র মহাদেশ যার ওপর দিয়ে কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, বিষুবরেখা তিনটি গেছে। ঠিক, এই পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন হয়। পরবর্তী কোশ্চেন দেখো, আয়তনের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটা হবে বলো? আয়তনের বিচারে সবচেয়ে বেশি। উত্তরপ্রদেশ, গোয়া, রাজস্থান, মধ্যপ্রদেশ। গোয়া দেখেই তো তোমরা অবশ্যই টিক করা উচিত যে এটা তো হবেই না, বৃহত্তম, এটা হচ্ছে ক্ষুদ্রতম। বৃহত্তম কি হবে? বৃহত্তম হবে কিন্তু রাজস্থান। ঠিক আছে, দেখো রাজস্থান ভারতের পশ্চিম দিকে অবস্থিত, এবং এখানে থরমরুয়ে অবস্থিত, মানে ভারত ধরো, এখানে ভারত এই যে জায়গাটা রাজস্থান। ঠিক আছে, আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া, যেটা বললাম। জনসংখ্যার বিচারে সবচেয়ে বেশি, মানে এটা হচ্ছে আয়তনের বিচারে। যদি বলে জনসংখ্যা, মানে পপুলেশন ওয়াইজ যদি বলে, তাহলে কিন্তু সবচেয়ে বড় হবে উত্তরপ্রদেশ, মানে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি জনসংখ্যা মানুষ রয়েছে। জনসংখ্যার বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কি? সিকিম, মানে এখানে সবচেয়ে কম মানুষজন রয়েছে। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আর লাদাখ, মানে এটা হচ্ছে আয়তনের দিক থেকে লাদাখ, এবং ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ, এটা আয়তনের দিক থেকে। ঠিক আছে, পপুলেশন ওয়াইজ হচ্ছে সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ, আর সবচেয়ে কম সিকিম, আর রাজ্য হচ্ছে সবচেয়ে বড় আয়তনের দিক থেকে রাজস্থান, এবং সবচেয়ে ছোট হচ্ছে গোয়া। আর আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ, এবং সবচেয়ে বড় হচ্ছে লাদাখ। এগুলো কিন্তু মাথায় রাখবে। পরবর্তী কোশ্চেন কি বলছে, উইংস অফ ফায়ার বইটি কার লেখা? মহাত্মা গান্ধী, এপিজে আব্দুল কালাম, জওহরলাল নেহরু, অমর্ত্য সেন। বলে উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? এটা উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, এপিজে আব্দুল কালাম, উইংস অফ ফায়ার। দেখো ডক্টর কালামকে ভারতের মিসাইল ম্যান বলা হয়, এটা আমরা প্রায় সকলেই জানি। মহাত্মা গান্ধীর আত্মজীবনী কি? মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এটা কিন্তু আমরা সেকেন্ড ক্লাসে আলোচনা করেছিলাম। জওহরলাল নেহরুর বিখ্যাত বই হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া। অমর্ত্য সেন 1998 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান, খুব গুরুত্বপূর্ণ। অ্যানিহিলেশন অফ কাস্ট বইটির লেখা বি.আর. আম্বেদকর, এটাও আমরা সেকেন্ড ক্লাসে আলোচনা করেছিলাম। দ্য গোল, এটা কি? ধ্যানচাঁদের আত্মজীবনী, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এগুলো আমাদের কিন্তু রিভাইজ, আমরা এক ক্লাসে কিন্তু রিভাইজ এভাবে করবো। তো এগুলো কিন্তু একদম, মানে এই বইগুলো কি পরীক্ষায় একদম প্রচুর পরীক্ষায় এসছে। বিগত যে কোনো অনেক যে পরীক্ষাগুলো হয়েছে বিগত বছর, যে পশ্চিমবঙ্গ বলো বা সেন্ট্রালের বলো, সেই যে প্রশ্নপত্র সেগুলো দেখতে পারো, এই যে নামগুলো বইয়ের, এগুলো কিন্তু এসছে। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো আমাদের, বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? বলো, ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন সি, ভিটামিন ডি। আমরা আগের ক্লাসে একটা ভিটামিন থেকে প্রশ্ন দিয়েছিলাম, যারা সেই ক্লাসটা দেখেছে এবং আমি যে প্রিন্টেবল পিডিএফটা দিয়েছিলাম সেটা রিভিশন করেছে, তারা কিন্তু এই প্রশ্নটার উত্তর অনায়াসে বলতে পারবে। এটার উত্তর কী হবে? অপশন নাম্বার বি, ভিটামিন B1। দেখো তাই বলবো, আমি তোমাদের এই জন্যই বলছি যে ক্লাসগুলো প্রথম থেকে করো। ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? থায়ামিন। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি রোগ। ভিটামিন ডি এর অভাবে হয় শিশুদের রিকেট রোগ।
ভিটামিন বি এবং সি হলো জলে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন এ ডি ই কে হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। তো এই দুটো কিন্তু দিতে পারে পরীক্ষায়, যে কোনটা ফ্যাটে দ্রবণীয় কোনটা জলে দ্রবণীয়, এগুলো কিন্তু মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো 7 নম্বর, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? অপশানে দেখো সুকুমার সেন, জিভি মাভালাঙ্কার, রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল। উত্তর কী হবে বলো? দেখো ভারতের প্রথম নির্বাচন কমিশনার, এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে কিন্তু অপশান নাম্বার এ, সুকুমার সেন। দেখো তিনি 1950 থেকে 1958 সাল পর্যন্ত এই পদে ছিলেন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এটা আমরা সকলেই জানি। লোকসভার প্রথম স্পিকার ছিলেন কে? জিভি মাভালাঙ্কার, খুব গুরুত্বপূর্ণ এটা। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, এটা কিন্তু মাথায় রাখবে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন কে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। যেগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন দেবে। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, ক্যাঙ্গারুর দেশ কোন মহাদেশকে বলা হয়? এশিয়া, ইউরোপ, ওশেনিয়া, দক্ষিণ আমেরিকা। এটার উত্তর কী হবে? এটা উত্তর অপশান নাম্বার সি, ওশেনিয়া। আমরা অস্ট্রেলিয়া দেখলেই বুঝতে পারবো যে এটা কিন্তু উত্তর এটাই হবে। দেখো এটি বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ। অস্ট্রেলিয়াকে দ্বীপ মহাদেশ বলা হয়। গ্রেট ব্যারিয়ার রিফ এই মহাদেশের উপকূলে অবস্থিত, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। মাউন্ট কাসিয়াস্কো হলো এই মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। মারে ডার্লিং হলো অস্ট্রেলিয়ার প্রধান নদী। ঠিক আছে, এই মহাদেশটি সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। জাস্ট তোমরা এখানে এই যে এই পয়েন্টটা মনে রাখবে, তারপর হচ্ছে এইটা মনে রাখবে, এটা মনে রাখবে, এই কটা মনে রাখলেই হয়ে যাবে। আর এই যে এশিয়া হচ্ছে, এটা হচ্ছে ক্ষুদ্রতম মহাদেশ, এটা মনে রাখবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো আমাদের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন আজকের, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটা? গেস আমি এই প্রশ্নটা আগে আলোচনা করেছিলাম, যারা উত্তর জানো তারা বলো, এটার উত্তর কী হবে? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, অন্ধ্রপ্রদেশ। মনে হচ্ছে আমি এটা আগে আলোচনা করেছিলাম। যাই হোক, আবার রিভিশন হয়ে যাচ্ছে, কোনো ক্ষতি নেই। 1953 সালে ভাষার ভিত্তিতে এই রাজ্যটি প্রথম গঠিত হয়। বর্তমানে ভারতে কটা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল আছে? 28টা রাজ্য আছে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তেলেঙ্গানা রাজ্যটি 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তৈরি হয়। ভারতের সবথেকে বেশি শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। ভারতের লিঙ্গানুপাত সবথেকে বেশি হচ্ছে কেরালা, যে কত? 1084। সবচেয়ে কম কোথায়? হরিয়ানাতে, 879। ঠিক আছে, ভারতের দীর্ঘতম সমুদ্র উপকূল রেখা গুজরাটে অবস্থিত, এটা আমি আগেই ক্লাসে বলেছিলাম, কত? 1600 মিটার। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন আজকে আমাদের লাস্ট, এটা কিন্তু বানানটা একটু ভুল আছে, এটা হচ্ছে আরণ্যক হবে। আরণ্যক উপন্যাসটি কার লেখা? উত্তর বলো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো এই প্রশ্নের উত্তর বলার আগে তোমাদের বলে দিই, আমি কিন্তু যে বাংলা, এক সেকেন্ড, বাংলা বই ও লেখক, এই যে টপিকটা আছে এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। তো এই যে টপিকটা আমি সম্পূর্ণ কভার করে দিয়েছি, তো এই টপিকটা তোমরা দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। এটা আলাদা করে আমি আলোচনা করেছি, তো এই ক্লাসটা দেখে আসো, তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। পরিষ্কার? তো এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার লেখা অন্য একটি বিখ্যাত বই হচ্ছে পথের পাঁচালী, চাঁদের পাহাড়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কথাশিল্পী বলা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট বলা হয়। ভারতের জাতীয় স্তোত্র বন্দে মাতরম তিনি কিন্তু লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পান, কিসের জন্য পান? তোমরা সেটা কমেন্টে জানাও। আশাপূর্ণা দেবী প্রথম মহিলা হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পান, এটাও কোন বইয়ের জন্য পেয়েছিলেন? তাই সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে, এই দুটো তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ আলোচনা। আর আমরা কিন্তু এভাবেই প্র্যাকটিসগুলো করব। প্র্যাকটিসগুলো কী করলে কী হবে? তোমাদের দেখো থিওরি পড়ো বা যে কোনো কিছু করো, যতক্ষণ না তোমরা প্র্যাকটিস করবে ততক্ষণ কিন্তু সেটা কিন্তু তোমাদের মাথায় থাকবে না। তাই প্র্যাকটিস করাটা অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে তোমাদের এভাবে আমি ওভারঅল একটা প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। আজকে আমাদের 3 নম্বর ক্লাস ছিল, এরপরে কিন্তু আরও ক্লাস দেবো। পরীক্ষার আগে আমরা অনেকগুলো এভাবেই ক্লাস করব। আর আজকের পিডিএফের জন্য তোমরা যেটা বললাম, প্রথমে চ্যানেলটাকে ফলো করো, দেন আমাদের যে টেলিগ্রাম আছে সেখানে জয়েন হয়ে যাও। সেই টেলিগ্রামে জয়েন হয়ে গেলে কিন্তু সেখান থেকে তোমরা পিডিএফগুলো অ্যাক্সেস করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। পরিষ্কার? আর এরপরে তোমাদের আমি টপিক ওয়াইজ ক্লাসগুলো তো দিচ্ছি, সেগুলোই আমি আবার সেগুলো পাশাপাশি আমাদের প্র্যাকটিস ক্লাসগুলোও চলবে। আর তোমরা কোন টপিকটা চাইছো যে আমি সবার প্রথমে আলোচনা করি, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। পরিষ্কার? আর অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও। আর তোমাদের 10-এ তোমরা কত পেয়েছো বা কটা প্রশ্নের উত্তর সঠিক করেছো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।